আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম সৌমিত্র ব্যানার্জি। আমি ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি জেনারেল সেক্রেটারি। আমি আইসার কলকাতাতে অধ্যাপনা করতাম, সদ্য রিটায়ার করেছি। এটা সূত্রপাত কিভাবে হলো? এটা অনেকদিন আগে 1984 সাল নাগাদ অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়, যিনি কলকাতা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি এর ভাইস চ্যান্সেলর ছিলেন, তার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি আমাদের মতো কয়েকজন ইয়াং, যারা সদ্য কলেজ শেষ করে বেরোচ্ছে, কয়েকজনকে ডেকে একটু অ্যাপিল করেছিলেন যে ভারতবর্ষে যারা বিজ্ঞান চর্চা করে তারা বিজ্ঞান মনস্কতাটাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার কাজটা এখনো পর্যন্ত ভালো করে করছে না। আমাদের কাছে অ্যাপিল করেছিলেন যে তোমরা যদি বিজ্ঞান পড়ো তাহলে এইটাও একটা বিজ্ঞানের বড় কাজ হওয়া উচিত। বিজ্ঞানকে যদি মানুষের মধ্যে নিয়ে যাওয়া না যায়, বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান চিন্তা পদ্ধতি যদি মানুষের মধ্যে নিয়ে যাওয়া না যায়, তাহলে কিন্তু বিজ্ঞানী তৈরি হতে পারে না পরবর্তী প্রজন্ম। এই থেকে শুরু, ধরে নিতে পারেন সেই সময় থেকে একটা পত্রিকার মাধ্যমে আমরা শুরু করেছিলাম, ব্যক্তি পত্রিকাটা। তারপরে এটা একটা অর্গানাইজেশনের রূপ নেয় 94 সালে। মানে প্রথমে এটা একটা সংগঠন তৈরি হয়েছে, পরবর্তীকালে আপনারা সোশ্যাল মিডিয়ায় এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তখন ছিল না। মানে যে সময় আমরা শুরু করেছি, হ্যাঁ, যে সময় শুরু করেছি তখন ছাপা বইয়ের ফর্মে শুরু করেছিলাম, পত্রিকার ফর্মে। সেটা নিয়ে আমরা নানা কলেজে যেতাম, ইউনিভার্সিটিতে যেতাম, ইনস্টিটিউশনে যেতাম। তার মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ হয়, আস্তে আস্তে একটা অর্গানাইজেশনের রূপ নেয়। আমরা নানা জায়গায় বিজ্ঞান ক্লাব শুরু করি। এই থেকে শেষ পর্যন্ত এক সময় বোঝা যায় যে বিজ্ঞান ক্লাবগুলো তৈরি হয়েছে, তাদের কাজটাকে কোঅর্ডিনেট করার জন্য একটা সংগঠন দরকার। তখন 1994 সালে কলকাতায় একটা কনফারেন্সের মধ্যে দিয়ে এটা সংগঠন হিসেবে সূত্রপাত হয়। আর সর্বভারতীয় সংগঠনটা, যেহেতু আমাদের পত্রিকাটা ইংরেজিতে ছিল, অন্য রাজ্যেও যেত, সেখানেও নানা রাজ্যের লোকজন ইন্টারেস্টেড হলেন। সেই সব জায়গাতেও নানা সায়েন্স ক্লাব গড়ে উঠছিল। তারপরে একটা সময়, ওটা হচ্ছে 2014 সালে আমরা ফিল করলাম যে এবার একটা অল ইন্ডিয়া রূপ দেওয়া যায়। ফলে ব্যাঙ্গালোর শহরে একটা সর্বভারতীয় কনফারেন্সের মাধ্যমে এটা সর্বভারতীয় রূপ নেয় আর কি। এটা করার পরে আপনারা এটা প্রভাবটা সমাজে মানে কি দেখেছেন, মানে কতটা সাড়া পেয়েছেন এটার মাধ্যমে? এটা সাড়ার অনেক দিক থেকে বলা যায়। প্রথম কথা হচ্ছে যে আমরা কজন মানুষকে, যারা হয়তো আদারওয়াইজ অবৈজ্ঞানিক চিন্তায় বিশ্বাসী থাকতেন, সেরকম কজনকে আমরা বিজ্ঞান চিন্তায় অনুপ্রাণিত করতে পেরেছি, সে নাম্বারটা অনেক। সে নাম্বারটা মানে সংখ্যায় বলা যাবে না, কিন্তু সে নাম্বারটা অনেক। কারণ সর্বভারতীয় সংগঠন মানে সমস্ত রাজ্যে আমাদের ইউনিট রয়েছে, চ্যাপ্টার বলি আমরা, এবং সেগুলোর সঙ্গে একটা বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী জনসাধারণ যুক্ত আছেন। এরা সকলেই আদারওয়াইজ যদি যুক্ত না থাকতেন, তারা হয়তো অবিজ্ঞানিক চিন্তার স্রোতেই ভেসে যেতেন। আরেকটা দিক হচ্ছে যে যেখানে অবিজ্ঞান প্রচার হয়, যেখানে নানাবিধ কুসংস্কার, ভ্রান্ত ধারণা প্রমোট করা হয়, সেখানে সেটাকে আমরা আটকানোর চেষ্টা করি, বাধা দিই এবং প্রতিবাদ করি। এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হয়েছি। মানে অনেক জায়গাতে এইগুলোর মাধ্যমে, মানে যেখানে আদারওয়াইজ একেবারে কোনো বাধাহীন ভাবে কোনো একটা বিজ্ঞানসম্মত নয় এরকম ধারণাকে প্রচার করা সম্ভব হতো, আমরা সেটাকে বাধা দিতে পেরেছি। যে সময়টাতে মনে করুন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে একটা পেপার প্রেজেন্ট করে এই চিন্তাটা আনা হলো যে আজ থেকে 9000 বছর আগে ভারতবর্ষে উড়োজাহাজ ছিল, এরোপ্লেন ছিল। তখন সেই ধরনের চিন্তাগুলোর বিরুদ্ধে আমরাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, না এটা হতে পারে না। ফলে মানে এইটার মাধ্যমে আমরা একটা সেকশনকে কনভিন্স করতে পেরেছি, যে যারা বুঝেছেন যে বিজ্ঞান সবসময় প্রমাণ দাবি করে, প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করব না, এটা হচ্ছে বিজ্ঞানের একটা বুনিয়াদী কথা। এটাকে যারা নিজের জীবনের একটা অঙ্গীভূত করেছেন, তারা বিজ্ঞান মনস্ক। সেই রকম ভাবে আমরা অনেকেই কিন্তু বিজ্ঞান মনস্ক করতে পেরেছি। আচ্ছা, আপনি তো বলেন 84 সালে শুরু করেছেন, 84 আমার জন্মসাল।
তো এখন ধরুন মানে আমার কিছুদিন পরে তো 42 হবে, প্রায় 42 বছর হলো। তা এই এত বছরে এই সমাজের মধ্যে আপনি পরিবর্তনটা কিরকম কি লক্ষ্য করছেন? না, একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো সমাজে অগ্রগতি কতটা হবে, সামাজিক অগ্রগতি, সমাজ মননের অগ্রগতি কতটা হবে, সেটা ডিপেন্ড করছে যে সেই সমাজের মধ্যে বিজ্ঞানের শক্তি এবং অবিজ্ঞানের শক্তি দুটোই কাজ করে, তাদের মধ্যে একটা সংগ্রাম চলে। এই সংগ্রামে বিজ্ঞানের শক্তি কতটা অবিজ্ঞানের শক্তিকে পরাস্ত করতে পারবে তার উপর ডিপেন্ড করে সমাজ কতটা এগোবে। কার পকেটে কটা মোবাইল ফোন আছে তা দিয়ে কিন্তু এটা হয় না। কি দিয়ে হয়? আমার চিন্তার ক্ষেত্রে কতটা বিজ্ঞান ঢুকেছে। এইটা আমরা কিন্তু এই 40 বছরে অনেকটাই করতে পেরেছি। একটা এক্সাম্পল দিই, 1990 না 91 সাল নাগাদ একটা সূর্যগ্রহণ হয়েছিল। সেই সূর্যগ্রহণের পরে একটা রিপোর্ট বেরিয়েছিল, যে রিপোর্টে বলছে যারা মানে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করেন তারা কোডাই কানালে যে অবজারভেটরিটা আছে পাহাড়ের ওপরে, সেখানে গিয়ে তারা অবজার্ভ করছিলেন। যখন টোটালিটি টাইমটা হয়ে গেছে, বাকি সময়টা হচ্ছে পার্সিয়াল, সে সময়টা সাইন্টিফিক অবজারভেশন করা যায় না, তারা এখন নেমেছে শহরে। রিপোর্টে লিখছেন যে সেই সময় শহরে নেমে এসে দেখলাম শহরে প্র্যাকটিক্যালি কারফিউ, একটা লোক বাইরে নেই, রাস্তায় শুধু কুকুর আর কিচ্ছু নেই। কেন না, লোকের মনে তখন একটা কুসংস্কার যে যেহেতু ওই সময়টা হচ্ছে আলোটা অপবিত্র, ফলে সেই আলোটা যেন আমার গায়ে না লাগে। হ্যাঁ, সবাই বাড়ির মধ্যে, সকলে সকল খাবার ফেলে দিচ্ছেন, এই তখন পরিস্থিতি ছিল। তারপরের সূর্যগ্রহণটা হয়েছিল 1995 সালে। আমরা তখন সারা ভারত জুড়ে একটা ব্যাপক ক্যাম্পেইন করেছিলাম। স্কুল গেছি, কলেজে গেছি, মহল্লায় গেছি, এলাকায় গেছি, গিয়ে বুঝিয়েছি অ্যাকচুয়ালি কি ঘটে, আলো কিভাবে, যেটাকে আমরা পেনামরা বলে, সেগুলোকে আমরা বুঝিয়েছি লোকজনকে, এবং বুঝিয়েছি যে ওই সময় খাবার ফেলে দেওয়ার কোনো কারণ নেই, খাবারের কোনো পরিবর্তন হয় না। দেখা গেল যে সেই বছর একটা বিপুল সংখ্যক লোক রাস্তায় নেমে ওটা দেখলেন। আমরা দেখার জন্য ফিল্ডটা তৈরি করেছিলাম, দিয়েছিলাম, এটা বিপুল সংখ্যক লোক, টোটালিটি বেল্ট বরাবর শুধু পশ্চিমবঙ্গেই প্রায় 30,000 লোক দেখেছে আমাদের মানে আমরা তৈরি করেছি এরকম অবজারভেশন সেন্টার থেকে। সেখানে সকলকে খাওয়ানো হয়েছে ওই পিরিয়ডে বিস্কুট। হ্যাঁ, কিন্তু খেয়েছেন তো, তাদের কিছু হয়নি। ফলে এইটা আগে লোকে বিশ্বাস করছিল, তারপরে এই প্রচারটার ফলে লোকে বিশ্বাস করছেন না। আজকে যদি তাকে সূর্যগ্রহণ অ্যাকচুয়ালি কিন্তু বেশি লোকই বাইরে থাকবে। হ্যাঁ, কেননা এই প্রচারটা করেছি। এইভাবে দেখবেন নানা দিক থেকে আমরা প্রচারের মাধ্যমে কিন্তু মানুষের চিন্তার কিছু পাল্টাতে পেরেছি। 98 সালে একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল না, যেটা বেনারস না কোথা থেকে দেখা গিয়েছিল। তখনও তো এরকম অনেক কিছু হয়েছিল, মানে টিভিতে কুসংস্কারের বিরুদ্ধে প্রচলন, এরকম অনেক কিছু হয়েছিল, যাতে এগুলো না হয়। তারপরে অনেক রকম তথ্য বিক্রি হচ্ছিল তখন। মানে যতবার এইরকম কোনো ঘটনা ঘটেছে, সূর্যগ্রহণই হোক কিংবা ট্রানজিট অফ ভিনাস, একটা খুব ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট, সূর্যের সামনে দিয়ে ভিনাসটাকে চলে যেতে দেখা যায়, শুক্র গ্রহকে। এবং সেটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ওই ঘটনার সময়ই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রথমবার মাপা গিয়েছিল, তাছাড়া মাপা যায় না। এখন এই ট্রানজিট অফ ভিনাসটা অ্যাস্ট্রোনমিক্যাল খুব ইম্পর্টেন্ট ইভেন্ট। ওটা এর আগে হয়েছিল 2004 সালে এবং তারপর 2012 সালে। সেই সময়টাতেও আমরা ওই রকম ফিল্টার তৈরি করে লোকজনকে দেখতে আহ্বান জানিয়েছিলাম, ব্যাপক সংখ্যক লোক রাস্তায় নেমে দেখেছিল। ফলে এগুলো কিন্তু এটা একদিক থেকে আমাদের একটা সাফল্য বলতে পারে। আচ্ছা, মানে এইগুলো যেমন একটা কুসংস্কার, আমি সাধারণ কমন সেন্সের ওপর একটা প্রশ্ন করছি। আমি যেটা লোকে ফোন ব্যবহার করি, ফোনে কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো কমন সেন্সের মাধ্যমে বোঝা যায়। যেমন ধরুন, আমি আপনার ভিডিও তুলছি, আমার মনে হলো যে ফোনের স্ক্রিনের ব্রাইটনেসটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে কি আমার ফোনের ব্যাটারিটা খরচ বেশি হবে। এটা তো সাধারণ ব্যাপার, তার সাথে ভিডিও তোলার কোনো সম্পর্ক নেই। আমি যখন এরকম কোনো ভিডিও তুলি, যেমন ধরুন আপনার তুলছি, তখন লোকে দেখে আমি স্ক্রিনের ব্রাইটনেসটা তো কমিয়ে দিয়েছি। আরে কমিয়ে দিয়েছিস কেন, ভিডিওটা তো অন্ধকারে উঠবে। এবার আমি আমার ফোনের ব্যাটারিটা বাঁচানোর জন্য করছি। এবার যার সাক্ষাৎকার নিচ্ছি, যে এই কথাটা করছে, সে কিন্তু ভগবান মানে না, সে বিজ্ঞান মানে।
তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন, এটা কি কুসংস্কার নয়? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে আমরা বিজ্ঞান যখন পড়ি তখন পাঠ্য বইতে যেটা লেখা আছে সেটুকু গলদক্ষণ করে কোনো কোনো পরীক্ষা দিতে আমরা শিখি, কিন্তু সেইভাবে চিন্তা করতে শিখি না। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি ওই স্ক্রিনের ব্রাইটনেস কতটা তার উপর যে ওই রেকর্ডিংটা নির্ভর করে না, এটা একটা সাধারণ একটু যুক্তি খাটালে তবে পাওয়া যায়। তাকে খুব একটা সাধারণ প্রশ্ন বলা, আচ্ছা আপনি যখন রেকর্ডিং করেন, আপনি রেকর্ডিং করাকালীন স্ক্রিনের ব্রাইটনেসটা কম বেশি করে দেখেছেন, সেটা কি পরবর্তীকালে রেকর্ডিং এ হয়? বলছে হ্যাঁ মনে হয় তো হয়। এবার আমি কি বলবো এই মানুষকে যে ভগবান বিশ্বাস করে না, যে যুক্তিবাদী, সে বলছে হ্যাঁ হয়। যুক্তিবাদী নয়, দাঁড়ান। আপনি যেটা বলেছেন সেটা আসলে একটা পরীক্ষামূলক পদ্ধতি। আপনি কি বলেছেন সেটাকে যদি একটু বিশ্লেষণ করেন, যদিও সেভাবে হয়তো না বলে থাকতে পারেন, যদি বিশ্লেষণ করেন দেখবেন আসলে এই যে ধরা যাক, এটা আমার হাইপোথিসিস, যে যদি আমি ব্রাইটনেসটা কমাই, স্ক্রিন ব্রাইটনেস কমাই, তাহলে আমার রেকর্ডিং ব্রাইটনেসও কমবে বাড়বে। এটা আমার হাইপোথিসিস। এবার আমি কি করব? বিজ্ঞান বলবে পরীক্ষা করে দেখো। ফলে আপনি একবার পরীক্ষা করবেন, একবার বাড়িয়ে দেখবেন, কিছুক্ষণ পরে যে রেকর্ডিংটা হলো সেটাকে চালিয়ে দেখবেন, যদি বাড়ে কমে তাহলে বুঝবেন যে হাইপোথিসিস ঠিক ছিল। যে না বাড়ে তাহলে যেটা ভেবেছেন হাইপোথিসিসটা বানচাল করবেন, বাতিল করবেন, করে অন্যটা আপনি বিশ্বাস করবেন। বিজ্ঞানের এটা হচ্ছে পদ্ধতি। যে ভদ্রলোক বলেছেন তিনি কিন্তু শিক্ষিত, তিনি কিন্তু স্কুল কলেজে গেছেন। হ্যাঁ, আমি এটাও বলছি, সে রামায়ণ মহাভারতের বিরুদ্ধে কথা বলে, সে ভগবানের বিরুদ্ধে কথা বলে, এতটাই যুক্তিবাদী সে এই ধরনের। না, ভগবানের বিরুদ্ধে কথা বলে যুক্তিবাদী কিন্তু হয় না। যুক্তিবাদী হতে গেলে একটা দাবি করে, ওটা আলাদা কথা। যুক্তিবাদী হতে গেলে তাকে বিজ্ঞানের চিন্তা পদ্ধতিটাকে আয়ত্ত করতে হয়, এইটা হয়নি। যদি হতো তাহলে আপনি যেটা করতে বলছেন ওনাকে, তাহলে সেটা নিজে থেকেই করতেন। সেটা হয়নি কেন? লক্ষ্য করে দেখবেন যে আমরা স্কুল কলেজে বিজ্ঞানটা পড়ি, যেটা বললাম বিজ্ঞান কি বলে, আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলে, নিউটন কি তত্ত্ব কি বলে, এগুলো পড়িয়ে দেওয়া হয়েছে। উনি পড়েছেন, অন্যরা ছাত্ররা পড়ে, পরীক্ষা দেয়। পরীক্ষার কত ভালো করবে নির্ভর করছে যে বইতে যেটা লেখা আছে সেটা কত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে। কিন্তু সেইটার পেছনে যে চিন্তাটা ছিল, এটাকে কখনো শেখানো হয় না। লক্ষ্য করে দেখবেন যে বিজ্ঞানের পদ্ধতিটা কি, কি পদ্ধতি ফলো করে নিউটন আবিষ্কার করেছেন, কি পদ্ধতি ফলো করে ল্যাভোসিয়ার আবিষ্কার করেছেন, এটাকে শেখানো হয় না। ফলে বিজ্ঞানের পদ্ধতিটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা শেখাই না ছাত্রদের। ফলে তিনি শিক্ষিত, কিন্তু এমন শিক্ষিত যে বিজ্ঞানটা বোঝেন না। সে কারণে তার নিজস্ব চিন্তা পদ্ধতিতে কিন্তু বিজ্ঞান চিন্তাটা গড়ে ওঠেনি, যদিও তিনি মনে করছেন তিনি বিজ্ঞান মনস্ক। সে সারাক্ষণ ওই কথাই বলে। হ্যাঁ, আর তার মানে সাক্ষাৎকারটা ওটার উপরেই ছিল। এটা কিন্তু আমাদের দেশের একটা বড় সমস্যা, যে আমরা বিজ্ঞান পরিবর্তে কিন্তু সেটার মাধ্যমে বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে না। কেন গড়ে ওঠে না? কারণ বিজ্ঞান কিভাবে চিন্তা করতে শেখায় সেটা কিন্তু আমরা কখনো স্কুল শেখাই। সোজা কথা, বিজ্ঞান বলে যে কোনো কিছু বিশ্বাস করো না যতক্ষণ তার প্রমাণ পাও। এবার বলুন, আপনি তো শিক্ষিত মানুষ, স্কুল কলেজে পড়েছেন, কোনো পাঠ্য বইতে দেখেছেন কথাটা? তাহলে আমাদেরকে হয়তো কোনো সময় আমার শিক্ষক বলেছেন, তাও স্কুলের শিক্ষক নয়, আমাদের বাড়ির পাশে একজন মানে পদার্থ বিজ্ঞানের শিক্ষক, তিনি আমাকে এমনিই পড়াতেন, এমনিই বলেছেন। এটা পড়ানোর জন্য প্রয়োজন বলে বলেননি। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে এই বিজ্ঞানের বুনিয়াদী কথাটি কিন্তু আমরা ছাত্রদের শেখাই না। আর ব্রেক টু সায়েন্স সোসাইটি ঠিক উল্টোটাই করে। ঠিক এই কথাটাকে, বিজ্ঞানের চিন্তা পদ্ধতিটাকে শেখানোর জন্য আমরা নানাবিধ প্রোগ্রাম করি। আমাদের যে অ্যামেচার অ্যাস্ট্রোনমি প্রোগ্রাম করি ওই কারণেই। আমরা যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে এখানেই যেটা চলে, এই মানে যেখানে এখন বিজ্ঞান মেলাটা হচ্ছে সেখানেই চলে, এটাকে বলে সায়েন্স লার্নিং সেন্টার। স্কুল কলেজে যেটা যে পায় না সেই বিজ্ঞানটা তাকে শেখানোর জন্য আলাদা করে আমরা সায়েন্স লার্নিং সেন্টার করি। ছাত্ররা আসে, পরীক্ষা নিরীক্ষা করে, সেটা কি করে হলো, কেন কোনটা হলো না, প্রশ্ন করে, প্রশ্নের হাইপোথিসিস তৈরি করে, হাইপোথিসিসটাকে টেস্ট করে নিজের বিশ্বাসে যদি ভুল প্রমাণ হয় সেটাকে ছাড়ে। এই করে করে আমরা ছাত্রদের মধ্যে বিজ্ঞান মনস্কতাটা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, তো আর আমার এখন কোনো প্রশ্ন আসছে না মাথায়, কিন্তু আপনাকে প্রশ্ন করে বেশ আমার ভালোই লাগলো। থ্যাংক ইউ। পরে সুযোগ হলে আরো প্রশ্ন করবে। নিশ্চয়ই।